আমার সহকর্মী ও আমার ছাত্রছাত্রীবৃন্দ, মারুফ এই কলেজের জন্য যে সম্মান অর্জন করেছে তারই পরিপ্রেক্ষিতে মারুফকে অভিনন্দন জানাতে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আসলাম শিকদার। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, প্লিজ বসুন। এবার আমি আমাদের কলেজের সেই কৃতি ছাত্র মারুফ আহমেদকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবার আমাদের মারুফ আহমেদের গলায় মেডেল পরিয়ে দেওয়ার আগে আমাদের কলেজের চেয়ারম্যান জনাব আসলাম শিকদারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। উপস্থিত শিক্ষকবৃন্দ ও আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি একদিন অনেক বড় স্বপ্ন নিয়ে এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলাম। আজ এতে একটা কথা না বললেই নয়, মারুফ আমার সেই স্বপ্নটাকে সত্যি করেছে। আমি সবার সামনে বলছি, মারুফ আমাদের সত্যিকার অর্থে সবার অহংকার। আমি আশা করব মারুফকে অনুসরণ করে এই কলেজে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন মারুফের মতোই হয়, তাহলে আমার কষ্ট সার্থক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মারুফ আহমেদের গলায় মেডেল পরিয়ে দেবেন কলেজের চেয়ারম্যান জনাব আসলাম শিকদার। এবার মারুফ আহমেদ তার অনুভূতি প্রকাশ করার জন্য কিছু বলবে। আজ আমার জীবনের একটা স্মরণীয় দিন, খুশির দিন। তাই আমি সবার কাছে অনুমতি প্রার্থনা করে কিছু বলার আগে এই মঞ্চে আমার মাকে আমার পাশে ডেকে নিতে চাই। মারুফের মা বলতে আমার কাছে খুব ভালো লাগলো। ও মা, তুমি আমার পাশে এসে একটু দাঁড়াও। আজ আমি আমার দুঃখিনী মাকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে চাই। এসো মা, এসো। এই হলো আমার মা। আমার জন্মের পর আমার বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর থেকে আমার মার হাড় ভাঙা পরিশ্রম শুরু হয়। শুরু হয় কষ্টের সাথে আমাকে বড় করার জীবন যুদ্ধ। এমন অনেক দিন আমি দেখেছি আমার মা এক মুঠো ভাত চেয়ে এনে শুধুমাত্র আমাকে খাইয়েছে। বস্তিতে বাস করেও আমার মায়ের ত্যাগের জন্য আমি আজ মারুফ হয়েছি, নইলে আমি আর 10টা ছেলের মতো রাস্তায় পড়ে থাকতাম। তাই আমি বলছি, আমার মা আমার অহংকার। আমার এই মেডেল আমার প্রাপ্য নয়, আমার গলায় মানায় না। এই মেডেল আমার মায়ের জন্য। সবার সামনে আমি এই মেডেল আমার মায়ের গলায় পরিয়ে দিচ্ছি। সত্যি মারুফ, বাবা মারুফ, সর্বনাশ হয়ে গেছে। পুলিশ আমাকে বস্তি ভাঙে বলেছে। কি বললি? হ্যাঁ, চল তো, আসো মা, আসো। মারুফ তো মানুষ নয়, ফেরেশতা। এই সবাই নেমে এসো। বস্তি ভেঙে ফেলার ব্যবস্থা করুন। ভাঙার কাজ শুরু করো, শুরু করো। এই ডান দিকে ভাঙো, সব কিছু ভেঙে ঘুরিয়ে দাও।
ভাঙবো না তো কি করবো? দেখতে পাচ্ছিস না মাস্টার? কি বললেন? আই সেড বাস্টার্ড। আবার বলেন। Enough! Hold your tongue! Don't cross your limit! You have no right to say like this! You are a public servant! So, behave yourself! Otherwise, public may cross their limit and teach you a good lesson! Shut up! You shut up! No! আমি ম্যাজিস্ট্রেট মামুন, সরি, উনি হয়তো ইমোশনালি কথাটা বলে ফেলেছেন। আমরা সরকারি কর্মচারী, সরকারি অর্ডার আমাদের মানতেই হবে। এই দেখো, বস্তি উচ্ছেদের অর্ডার। সরকার এই জায়গা খালি করতে আমাদের পাঠিয়েছে। তুমি শিক্ষিত ছেলে, বাকিরা বুঝতে না পারলেও তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, ইটস অল রাইট, থ্যাংক ইউ। মারুফ, এখন কি হবে? এতগুলো মানুষ আমরা কোথায় যাব? ভেবো না মা, আইনের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকা উচিত। এত বড় আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের থাকার জায়গা হয়ে যাবে। চলো মা, চলো। আমার মা কোথায়? আপনার মা ভিতরে কাম করছে দেখে আপনার খাওয়াটা দিলাম। মা, আজও তুমি আমার খিদেটাকে বড় করে দেখলে? তুই তো সারাদিন কিছু খাসনি বাবা। তুমি সরো, আমি এগুলি পরিষ্কার করে দিচ্ছি। তোর কষ্ট হবে বাবা। কোনো কষ্ট হবে না মা, তুমি যাও, তুমি যাও। পুরিতে দুটা ভাত লো এক প্লেট। টাইসন ভাই, সব টাকা লইয়া গেলেন? এই জন্য নিয়ে গেলাম, গতকাল তুই কালুরে ফিরে দিস। টাইসন ভাই, ওই শালা আবার কোন রং? আপনি পাত্তাই দিল না। শালা আরামে বইয়ে বইয়ে ভাত খাইতেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি আমারে সালাম দিলেন না, তাই আমি দিলাম।
এই সালামের উত্তর দিলি না, উত্তর দে, সালাম দে আমারে, সালাম দে আমারে। আমি তো আপনাকে চিনি না। ওই বেটা, সারা শহরের মানুষ আমারে চেনে, আর তুই চিনস না? চল বাবা চল, আর ঝামেলা দরকার নেই। ওই বুড়ি, কেমন সন্তান জন্ম দিছস, আদব কায়দা শেখাস নাই? খবরদার আর একটা কথা আমার মাকে নিয়ে বললে। এই কি করবি, কি করবি? মারবি, মার মার। মা তুমি সরো। চল বাবা চলো ভাই, আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল। আমার চেয়ার টেবিল ভাঙছে কোনো দুঃখ নাই, তুমি যে মাইরা ওগো আড্ডি কুটি ভাঙছো এতে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা মা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আসতো পাগল একটা। আজ তো ওস্তাদের কাছে নিয়ে যাবো। তুই ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করেছিস। এই শটের ভিতর লোক ঢুকলো কি করে? এই প্রোডাকশনের লোকজন করেছেন। এই বেটা, রাস্তার মধ্যে একটা মেয়েকে নিয়ে এটা শুটিং হচ্ছে, শুটিং দিলে তো শটটা নষ্ট করে। শুটিং? সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম। তোমার মনে করার জন্য আমার 5,000 টাকার নেগেটিভ নষ্ট হয়েছে। টাকা বের করো, নইলে কিন্তু যেতে পারবে না। বের করো। জিল্লু ভাই কি করছেন? আমি বুঝতে পারিনি। না ছাড়বো না, ওকে টাকা দিয়ে যেতেই হবে। ঠিক আছে ঠিক আছে, টাকাটা আমি দিয়ে দেবো, ওকে যেতে দিন। না না, তুমি দেবে কেন? এই জন্যই দেব, ছেলেটা কিন্তু সত্য ঘটনা মনে করে আমাকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। আর যদি শুটিং না হয় এটা বাস্তব ঘটনা হতো, বলুন তো কার এমন সাহস হতো গুন্ডাদের সামনে এগিয়ে যেত প্রতিবাদ করতে? আপনি কি যেতেন? আমি তো মনে করি ছেলেটার সাহস আছে, ওর প্রশংসা করা উচিত। আপনি কিছু মনে করবেন না, আপনি যান। থ্যাংক ইউ। জিল্লুর ভাই চেক করেন তাড়াতাড়ি, আমি কিন্তু 3টায় চলে যাব। এই সব রেডি তো? মারুফ, ওখানে কিসের এত গন্ডগোল? সিনেমার শুটিং হচ্ছিল। ও চলো। এই এই এই, এই, রাখো 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 রাখো। কি ব্যাপার মারুফ, তোমরা কোথায় গিয়েছিলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বস্তিতে তোমাকে খুঁজতে গিয়েছিলাম। তোমার মাকে নিয়ে রাস্তায় ঘুরছো, অথচ আমার বাসায় যাওনি। কাজটা তুমি ভালো করোনি মারুফ। আসলে বলছিলাম কি স্যার। কিচ্ছু বলতে হবে না, তোমার মাকে নিয়ে আজ থেকে আমার বাসায় থাকবে। চলো 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 চলো, আসেন আসেন আসেন। আসো মা। আমাদের কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আসলাম শিকদারকে তো তুমি চেনো? জি। খুব ভালো মানুষ। আসলাম শিকদারকে তোমার চাকরির জন্য একটা চিঠি লিখছি। চিঠিটা নিয়ে ওনার কাছে গেলে তোমার একটা চাকরি হয়ে যাবে। ভাইজান, আমাদের জন্য আপনি এত কিছু করছেন। কিছুই করছি না বোন, মারুফের মতো ভালো ছাত্রের জন্য এটা এমন কিছু না। কাল সকালে আসলাম সাহেবের অফিসে গিয়ে ওনার সাথে দেখা করবে। না, বললাম তো দেখা করা যাবে না। আউট। স্টুপিড।
আসসালামু আলাইকুম ভাইজান। তোমরা কারা? পার্টির লোক। এটা তো পার্টি অফিস না, এখানে কি চাও? আজকের পেপার পড়ছেন? না পড়লে আমরা লইয়েছি, দেখেলন। তোমরা কি বলতে চাও? ওরা সবাই আমগো পার্টির লোক, আহত হয়েছে, ট্রিটমেন্ট করতে হইব। তা আমি কি করব? 5 লাখ টাকা আপনার দিতে হইব। 5 পয়সাও দেব না। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। বুঝা গেছি, ভালো ব্যবহারে কাজ হইব না। পুলিশ স্টেশন। সবাইকে গাড়িতে উঠাও। তোমার হাত দিয়ে অনেক রক্ত পড়ছে। তুমি হঠাৎ কি মনে করে এসেছিলে মারুফ? স্যার যখন পাঠিয়েছেন মনে করো তোমার চাকরি হয়ে গেছে। তোমাকে ভালো ছাত্র হিসেবেই জানতাম, আজ দেখলাম তুমি একজন সাহসী যুবক। আপনি সম্মানী মানুষ, আপনাকে ওরা অসম্মান করবে, আই কুডন্ট অ্যাকসেপ্ট। এটা আমি মেনে নিতে পারিনি স্যার। এই সমাজে তোমার মতো ছেলের খুব অভাব। আই এম গ্রেটফুল টু ইউ। তুমি আমাকে মুগ্ধ করলে। আগামীকালে তুমি চাকরিতে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার। যাও, মিষ্টি নিয়ে বাসার সবাইকে খুশির সংবাদটা দাও। সত্যি কথা বলতে কি স্যার, মিষ্টি কেনার কোনো টাকাই আমার কাছে নেই। 1 মিনিট, ধরো এখানে 10,000 টাকা আছে। মনে করো তোমার বেতনের 50% অ্যাডভান্স। এত টাকা লাগবে না স্যার, মাত্র 200 টাকা দিলেই চলবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। অবাক হবার কিছু নেই, সবাই ক্ষমা চাইতে কইছিল, ওই দিন চাই নাই, আজ ক্ষমা চাইতে এসেছি। স্যার পাটা একটু তোলেন। তুমি কিন্তু আবার বেয়াদবি করছো। স্যার এবার আসল বেয়াদবি দেখবেন।
মা কি হয়েছে মা? কে মেরেছে? মা কথা বলো মা। মা স্যার স্যার কি হয়েছে? মা 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 ও মা 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 ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার ডাক্তার মা ডাক্তার ডাক্তার আমার মাকে বাঁচান। আমার মা ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়া। আমার মাই আমার সব। আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি। সিস্টার, ওটিতে নিয়ে যাও। ওকে স্যার। মেজর অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আপাতত 1 লক্ষ টাকা হাসপাতালের ক্যাশে জমা দিয়ে দিন। 1 লাখ টাকা? ঠিক আছে ডাক্তার সাহেব, আমি ব্যবস্থা করছি। আচ্ছা। স্যার স্যার কি হয়েছে মারুফ? তোমার একই অবস্থা? আরে জামায় রক্ত কেন? স্যার কারা যেন আমার মাকে ছুরি মেরেছে। আমার মা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বলো কি? ডাক্তার বলেছে 1 লাখ টাকা না হলে আমার মাকে বাঁচানো যাবে না। প্লিজ আমার মাকে বাঁচান স্যার। ঠিক আছে মারুফ, ঠিক আছে, তুমি শান্ত হও। তোমার মা বাঁচবেন, অবশ্যই বাঁচবেন। মারুফ, একদিন টাকার অভাবে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। যাও তাড়াতাড়ি তোমার মায়ের অপারেশনের ব্যবস্থা করো। থ্যাংক ইউ স্যার। ওই গাড়ি ঘোড়া। আপনারা? আমি তো তোরই খুঁজতেছি। খুব রংবাজি করছিলি না? আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। দেরি হলে আমার মা বাঁচবে না। এই শালা কয় কি? ওই তোর মা মরে গেলে আমার কি? তোর মা মরে গেলে যাইবো? আমি আমার প্রতিশোধ থেকে নেব। প্লিজ ভাই আমাকে যেতে দাও, তোমাদেরও তো মা আছে। ভাই আমাকে যেতে দাও। দেখো ভাই, এই টাকা নিয়ে হাসপাতালে না যেতে পারলে আমার মা মারা যাবে। তোরে পাইছি, সাথে তোর টাকাও পাইছি। না আমার টাকা নিও না, আমার টাকা নিও না তোমরা। আমার টাকা নিলে আমার মা মারা যাবে। শালারে ছিনতাইকারী বলে ফাঁসা নেই। ঠিক করছেন বস। ওই ছিনতাইকারী!
বিশ্বাস করুন, আমি ছিনতাইকারী না। হাতে টাকা, তাও বলছস তুই ছিনতাইকারী না? দে দে টাকা দে। স্যার, আমার মায়ের অপারেশনের টাকা। স্যার, আমার টাকাটা দিয়ে দিন স্যার। 1 লাখ টাকা ছিনতাই করে হাতে নাতে ধরা পড়েও বলছিস আমি ছিনতাইকারী না? স্যার, আমার টাকাটা দিয়ে দিন, আমার মা বাঁচবে না স্যার, আমার মা বাঁচবে না স্যার। চল থানা চল, চল। আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন ভাই, আমি ছিনতাইকারী না। ওই টাকা আমার টাকা। আমার মায়ের কাছে যেতে দিন, আমি না গেলে আমার মা বাঁচবে না, আমার মা বাঁচবে না। প্লিজ স্যার, আমার মায়ের যদি কিছু হয়। এই অফিসার, এই এই ছিনতাইকারী বাচ্চা, এই অবশ্যই ওষুধগুলো সময় মতো খাবে। ঠিক আছে। স্যার, স্যার, মহিলার অবস্থা বেশি ভালো না, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। কিছুক্ষণের মধ্যে অপারেশন না করতে পারলে রোগীটা মারা যাবে। হাসপাতালের ক্যাশে টাকা জমা দিয়েছে? না স্যার, ছেলেটা এখনো আসেনি। তাহলে তো আমার কিছুই করার নেই। হাসপাতালটা আমার না, এতগুলো টাকা রিস্ক কে নেবে? স্যার, বলছিলাম Shut up! আপনি ডাক্তার, টাকার জন্য একটা রোগীকে মেরে ফেলতে পারেন না। আমি ডাক্তার হলেও আমার একটা সীমাবদ্ধতা আছে। আমি তো আর 1 লক্ষ টাকার রিস্ক নিতে পারি না। আপনাকে রিস্ক নিতে হবে না, টাকাটা আমি দেব। আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে। মানুষের প্রতি তোর এই ভালোবাসা দেখে আমার বুকটা অনেক বড় হয়ে গেল রে। বাবা, মানুষ তো মানুষেরই জন্য। আসুন, কই আসুন। বাবা, আন্টিকে নিয়ে এলাম। খুব ভালো করেছিস। এখন কিন্তু আর বলতে পারবি না বাবা এ বাড়িতে সব আছে, মায়ের ভালোবাসা নেই। আপনাকে নিয়ে এসেছে, আমি খুব খুশি হয়েছি বোন। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার এই পাগলি মেয়েটাকে একটু মায়ের আদর দেবেন। অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা। তোমার মা নেই এই কথাটা কিন্তু আমাকে বলনি। আসলেই বলা হয়নি, এই বাড়িতে সব আছে। এমন মুই নাম কাবিলা, ম্যাডামের সেক্রেটারি হিসেবে কাজ করি। ওনার ভালো মন্দ সবকিছু দেখাশোনার দায়িত্ব মোর। ওর নাম ময়না, ম্যাডামের সামসা। তোর পরিচয় করে দিতে হবে না, আমি ম্যাডামের পার্সোনাল বিউটিশিয়ান। ময়না চাকরিটা মুই দিয়েছিলাম। ও একটু বেশি কথা বলে। তুই বেশি কথা বলিস। তুই বেশি কথা বলিস। আমি যা চুপ কর। তোর দুজনে বেশি কথা বলিস, যা এখান থেকে। চল ওদিক গিয়ে ঝগড়া করি, চল। চলুন আন্টি, আপনার রুমটা দেখিয়ে দিই। আন্টি, এটা আপনার রুম। মারে, তুমি কেন আমার জন্য এত কিছু করছো? আন্টি, সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে সবই আছে, শুধু মা নেই। আমি সেই ছোটবেলা থেকে একটা কথাই বুঝেছি, যার মা নেই তার কাছে সবকিছু থেকেও যেন কিছুই নেই। আমি সেই ছোটবেলা থেকে একটা শূন্যতার মধ্যে বড় হয়েছি। তাই তো মায়ের আদর, স্নেহ, ভালোবাসা কিছুই আমার কপালে জোটেনি। আর জোটেনি বলেই মনে হয়েছে আমি এক হতভাগী মেয়ে। আপনাকে দেখার পর হঠাৎ করে আমার কেন জানি মায়ের আদর, ভালোবাসা পাওয়ার লোভটা মনের মধ্যে চারা দিয়ে উঠেছিল। তাই লোভটা ছাড়তে পারলাম না। ভাবলাম যতদিন আপনার ছেলেটা ফিরে না আসে ততদিন মায়ের ভালোবাসাটা দখল করে রাখি। বোকামি, সন্তানের জন্য মায়ের বুকের ভেতরে অফুরন্ত ভালোবাসা আর আদর থাকে রে মা। মা,
আসলাম ভাই আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসলাম ভাই আপনাকে নিয়ে যেতে বলেছেন। না, আগে আমি মায়ের কাছে যাব। সিস্টার, সিস্টার, আমার মায়ের খবরটা বলতে পারবেন? আজ থেকে কয়েকদিন আগে আমার মাকে আহত অবস্থায় এই হাসপাতালে রেখে চলে গিয়েছিলাম। একটা বিপদে পড়ে আসতে পারিনি। কি নাম বলুন তো? মমতা বেগম। মমতা বেগম? হ্যাঁ হ্যাঁ, গতকাল রিলিজ হয়ে চলে গেছে। কোথায় গেছেন? তা তো আমরা বলতে পারবো না। হে আল্লাহ, তুমি আমার মাকে বাঁচিয়ে রেখেছো, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। মা, মা, মা। কে আপনি? না মানে আমি আমার মাকে খুঁজতে এসেছিলাম। আমার মা কি এখানে এসেছেন? আমি তো আপনার মায়ের চিনি না, আর এইরকম কেউ তো এখানে আসেও নাই। আপনাকে বিরক্ত করলাম। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, এখন আমি আমার মাকে কোথায় খুঁজে পাবো? এসো মারুফ, এসো। তোমার মাকে খুঁজে পেলে? না স্যার। খুঁজে তুমি পাবেই। আজ থেকে তোমার মাকে খুঁজে বের করা শুধু তোমার একার দায়িত্ব। আমারও। আমার কোনো ভাই নেই, তুমি আমার ছোট ভাইয়ের মতো। তাই বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে। প্লিজ বসো। থ্যাংক ইউ স্যার। ভাবছো তোমার সাথে আমার এই সম্পর্ক হওয়ার কারণ কি? আছে মারুফ, আছে। আজ আমি কোটি টাকার মানুষ হলেও তোমার মতো একদিন গরিব ছিলাম। তাই মনে করে নেবে এই সম্পর্ক আমার অতীতের সাথে তোমার বর্তমানের সম্পর্ক। এক্সকিউজ মি, এক মিনিট। হ্যালো, কি বললে? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সামথিং রং স্যার? মারুফ, কিছু চাঁদাবাজ আমার কোটি টাকার মাল সহ জাহাজ আটকে দিয়ে 10 লাখ টাকা দাবি করছে। দেশটা চাঁদাবাজের আখড়া হয়ে গেছে। সুস্থভাবে ব্যবসা করার কোনো সুযোগই নেই। স্যার আপনি শুধু ঠিকানাটা দিন, 1 টাকা চাঁদা না দিয়ে আমি মাল খালাস করে আনবো। Move fast!
মাইজি, অনেক দিন ধরে দেখছি আপনি কি হাসপাতালে কাউকে খুঁজছেন? জি, আমার ছেলেকে খুঁজছি। হারিয়ে গেছে বুঝি? হ্যাঁ, আমাকে হাসপাতালে রেখে আমার ছেলে চলে গিয়েছিল, আর আসেনি। তাহলে আর আসবে না, হয়তো আপনাকে বোঝা মনে করিয়া হাসপাতালে ফেলিয়া চলিয়া গেছে। না না, ও কথা বলবেন না। আমার ছেলে আসবে, হয়তো কোনো বিপদে আছে। ও আসবে, ও আসবে। মা তো বিশ্বাস হয় না, আসলে ওই ছেলে আর আসবে না। আরে শোন না, দেখছো চাচা, হ্যাঁ আপনি কি কোনো মহিলাকে কাউকে খুঁজতে দেখেছেন? মহিলা? ও মহিলা তোমার কে আছে? আমার মা। তুমি কি তোমার মাকে হাসপাতালে ফেলিয়া চলিয়া গেছে? হ্যাঁ। একজন মহিলা মাঝে মাঝে তার ছেলেকে খুঁজতে আসে, একটু আগে এসেছিল। তাই? হ্যাঁ। কোন দিকে গেছেন? এই তো এইদিকে। মা! 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 কে আপনি? ওই চলতে কি হয়েছে? কি হয়েছে? দেখুন না, এই লোকটা আমাকে। ওই বেটা, মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে করে। মার মার শালাকে। আমার কথা শুনুন, আপনারা থামুন, আপনারা থামুন। আপনারা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি আমার মা মনে করে এই মহিলাকে ধরেছিলাম। প্লিজ ভাই, আপনারা বিশ্বাস থাক করুন। থাক ভাই, আপনারা যান, যান আপনারা যান ভাই, যান। সরি, আপনি মনে কিছু করবেন না। আমার মা হারিয়ে গেছে তো, তাই খুঁজছিলাম। ঠিক আছে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন তোমার মাকে খুঁজে পাও। আন্টি, ছেলের কোনো খোঁজ পেলেন? না রে মা, কেউ কোনো খোঁজ দিতে পারলো না। ছেলেটা যে কোথায় গেল আল্লাহই জানে। হ্যালো, কেডা? আমি ডাইরেক্টর মোহাম্মদ হোসেন জেমি বলছি। কবিতা আছে? না না, কোনো সিনেমার নায়িকা কবিতার বাসা না, আরে ফিল্মের নায়িকার বাসা না। দেখেন একটু আরামে বইয়ে লই, টেলিফোনের গুতাগুতি লেগে শান্তি পাইলাম না। এ কেডা? লিসেন, আমার কাজের আগে যদি ডাইরেক্টর জিল্লু সাহেবের কাজ শেষ হয়, তাহলে আমার লোক কবিতাকে শুটিং স্পট থেকে তুলে নিয়ে আসবে। এখানে কবিতার বইটাই পাওয়া যায় না, এটা হইছে দাওয়াখানা। এখানে আম বাদ, গিদায় বাদ, মাথা ব্যথা, মাজায় ব্যথা এর ওষুধ পাওয়া যায়। হ্যালো রে, এটা কি চিত্রনায়িকা কবিতার বাসা? হয়। আপনি কি এর লিগে ফোন করছেন? হেই দিয়ে কন। আমি প্রডিউসার মাইকেল জ্যাক বলছি। মাইকেল? আপনার গায়ের রংটা কি? কেন, ফর্সা? ফর্সা? আপনি লম্বা কত দূর? 6 ফুট 1 ইঞ্চি। হারছে। আপনি চিকুন না মোটা? হ্যান্ডসাম। কি হ্যান্ডসামও? তা আপনার বয়স কত? আরে ভাই, এখনো 25 হয়নি। কবিতা কোথায়? 25 হয় নাই? আপনি তো কোসি, একেবারে তরতাজা, মনে কিছু হরিয়েন না। এখানে কবিতা ববিতা নাই, এটা নুরানিয়া মাদ্রাসা। এ জায়গায় এই 3 পোলাপানগো তালিম দেওয়া হয়। এই হালায় ম্যাডামের নাম্বারটা পাইলে কোন আইন দেয়া? মিথ্যা যে বুঝি কি হলে নাই তো? এই এই, তুই মিথ্যে কথা বললি কেন? মুই যা কইছি তো কইছি, ওই সব বোঝার তোর বয়স হয় নাই। বুঝি বুঝি, আমি সব বুঝি। তুই যে ম্যাডামকে ভালোবাসিস তাও আমি বুঝি। তাই তো ম্যাডামের সাথে কেউ কথা বলতে চাইলে শুধু মিথ্যে কথা বলিস আর রং নাম্বার বলে ফোন কেটে দিস। এই সামসা, চুপ চুপ, তুই কিন্তু বেশি কথা কইতে আসন। বেশি বাড়াবাড়ি হলে তো চাকরিটা কিন্তু খাই গেলাম। আসলে তুই নিজেই রং নম্বরে ঢুকে পড়েছিস।
উপরের লেভেলের কথা চিন্তা না করে লেভেলে লেভেলে আয়। লেভেলে লেভেলে কি? কোন জায়গার রং বাজছে? বড় বড় কথা কও। বড় বড় কথা কেন বলি বোঝো না? গুতাও তো দিলে। ওর সমস্যাটা কি? এত বললাম না। হ্যালো হ্যালো, আমি ডাইরেক্টর জিল্লুর রহমান বলছি। ম্যাডাম আছেন? আপনারে কতবার কমু ম্যাডাম বাসায় নাই। মিথ্যা কথা কইতে কইতে সত্যটা ভুললেই গেছি। এই তুই আর কত মিথ্যে কথা বলবি? আমি বাসায় আছি আর তুই বলছিস বাসায় নেই। দুই একটা কইলে হেতে হয় কি? শাট আপ! এই চুপ করে আছিস কেন? কে ফোন করেছিল বল? ডাইরেক্টর জিল্লু ভাই। ময়না, ময়না মোবাইলটা নিয়ে আয়। হ্যালো। হ্যালো, হ্যাঁ জিল্লুর ভাই, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম। ফোন করলেই তোমার পিএস বলে এটা রং নাম্বার, ম্যাডাম বাসায় নেই। ওর কথা আর বলবেন না। হ্যাঁ বলুন, কেন ফোন করেছিলেন? প্লিজ তুমি আমার শুটিংটা করে দাও। বাকি কাজটুকু করে দিলেই ঈদে আমি ছবিটা রিলিজ করতে পারি। জিল্লু ভাই, আপনি তো জানেন সন্ত্রাসীরা এসে আপনার সামনে আমাকে থ্রেট করে বলে গেছে যদি আমি এই ছবিটার শুটিং করি তাহলে আমাকে লোকেশন থেকে ওরা তুলে নিয়ে যাবে। আপনি যদি আমার জীবনে নিরাপত্তা দিতে পারেন তবেই আমি আপনার কাজ করব, তা না হলে আমার পক্ষে কাজ করা সম্ভব না। তবুও তুমি একটু প্লিজ জিল্লু ভাই, আই এম সরি। কাজের চেয়ে আমার জীবনের দাম অনেক বেশি। কিসের বেশি? একটা প্রবলেম হয়ে গেছে। খামাখা কিছু লোক আমার পিছু লেগেছে। ওরা চাচ্ছে না ঈদে আমার ছবিটা মুক্তি পাক। কেন? আমাদের কিছু লোক গুন্ডা দিয়ে নায়িকাকে থ্রেট করিয়েছে ঈদের আগে শুটিং করলে নায়িকাকে তুলে নিয়ে যাবে। আমার ছবিটা নিয়ে ডিস্ট্রিবিউশন মহলে আলোচনা খুব বেশি। হ্যাঁ, হল মালিকদের চাহিদাও বেশি। বিশেষ না হয় বুকিং এজেন্ট সমিতির সভাপতিকে জিজ্ঞেস করুন। এই নি। তার মানে আমার টাকা ঈদের পরও ফেরত দিতে পারছেন না? শুটিং শেষ না করলে তো ছবি রিলিজ দিতে পারবো না। এই আপনার টাকা ফেরত দেবো কোত্থেকে? তার মানে আমার এতগুলো টাকা ব্লক থাকবে? না, থাকবে না। আপনার স্বার্থের জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত আছি। কি বলছো মারু? আপনি শুটিং এর ব্যবস্থা করুন, শুটিং হবে। কাট কাট কাট! শেষ পর্যন্ত আমার সর্বনাশ হয়েই গেল। আপনি কোনো চিন্তা করেন না, মুই থাকতে কোনো সমস্যা নেই। রাহেন দেখতে আসি। জান আপনি জান। তোর কইছিলাম শুটিং করবি না, এখন তো ডাইরেক্টর প্রডিউসারে কর তোরে বাঁচাইতে। চল আমাকে চল। কে চলে গেলা? আচ্ছা ওর মতো হ্যান্ডসাম সেক্রেটারি থাকতে ম্যাডাম রে মোর সামনে দিয়ে তুললে লই যাবি? আচ্ছা হন, ওই কিন্তু এক সময় মতে দিলে বহুত বড় মাস্তান ছিলাম। মাস্তানি সারিয়ে দিলেও মাস্তান পিড়াইতে কিন্তু ভুলি নাই। এই ডাকে ডাকা। আরে কোথায় মারছো? সাফা মারতে গেলাম, সাফাটাই দিলি ভাঙ্গা। এ আলার বলা আইতে মারছো না লইতে মারছো? এত টাকা
আমার শুটিং। রাখুন আপনার শুটিং। কি অবস্থা সোহেল? ভালো, তবে রক্ত লাগবে। রক্তের গ্রুপ ও নেগেটিভ, কিন্তু এই মুহূর্তে ও নেগেটিভ রক্ত আমাদের কাছে নেই। তাহলে এখন কি হবে? আচ্ছা, তোমার পরিচিত এমন কেউ আছে যার রক্তের গ্রুপ ও নেগেটিভ? আন্টির রক্তের গ্রুপও তো মনে হয় ও নেগেটিভ। তুমি অপারেশনের ব্যবস্থা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। চল। আন্টি, 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 কি হয়েছে? কি তোর জামায় রক্ত কেন? শুটিং স্পটে গোলাগুলি হয়েছে। আমাকে বাঁচাতে এসে একটি ছেলে গুলি খেয়েছে। ওই ছেলেটার জন্য আন্টিকে রক্ত দিতে হবে। আন্টি ও নেগেটিভ রক্ত। তোর কিছু হয়নি তো? না বাবা, তুমি চিন্তা করো না। আন্টি, আপনার রক্ত দিয়ে একজনকে বাঁচাতে হবে। চলুন, তাড়াতাড়ি চলুন। সোহেল, কোনো টেনশন করো না, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ সোহেল। আন্টি, যাকে রক্ত দিলেন তাকে একবার দেখে যাবেন না? চলো। না না, জ্ঞান না ফেরা পর্যন্ত দেখা করা যাবে না। আমি ফোন করলে সকালে এসে দেখে যেও। আচ্ছা, এসো। চলুন আন্টি। আপনি? আমি আসলাম শিকদার, শিকদার গ্রুপের চেয়ারম্যান। বসুন। থ্যাংক ইউ। ডাক্তার সাহেব, মারুফ এখন কেমন আছে? এখন ভালো আছে। হি ইজ আউট অফ ডেঞ্জার। আমি ওকে একটু দেখতে চাই। জ্ঞান না ফেরা পর্যন্ত দেখা করা যাবে না। আমি দূর থেকে একটু দেখতে পারি? ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ। বাইতে ভাই, ডাক্তার সাহেব, বিলটা কত আমি জানতে পারি? মারুফ আমার ছোট ভাইয়ের মতো, ওর সমস্ত খরচ আমি বিয়ার করতে চাই। টোটাল বিল কত হবে বলা যাবে না। আপাতত 2 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। ক্যাশ কাউন্টারটা কোন দিকে? ওই দিকে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এখনো ঘুমাওনি? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো মা। সত্যি কথা বলতে কি আন্টি, জ্ঞান ফেরার কথা না শোনা পর্যন্ত আমি টেনশন মুক্ত হতে পারছি না। আপনি ঘুমাননি কেন আন্টি? মারে, আমারও তো দুশ্চিন্তা আছে। আমিও তো আজ পর্যন্ত আমার সন্তানকে খুঁজে পেলাম না। জানি না কোথায় আছে, কিভাবে আছে। আজ কতদিন হয়ে গেল আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনতে পাইনি। মা, মা, মা। জ্ঞান ফিরেছি, স্যারকে খবরটা দিয়ে আসি। একটু ঘুমাইয়াও শান্তি পাইলাম না। কাউকে ডাকার আগে ফোনটা বাজছে উঠলে। হ্যালো, কেডা? শোনো, আমি ডাক্তার সোহেল বলছি। কবিতাকে বলো ছেলেটার জ্ঞান ফিরেছে। ও, রং নাম্বার। এবারে কেউ হাসপাতালে নাই। আরে আল্লাহ, ফোনের যন্ত্রণায় মই পাগল হয়ে গেলাম।
দিলাম বন্ধ করি যখন মোর শান্তি নাই, শান্তি নাই। শিট। কাবিলা, কাবিলা, এই কাবিলা, কিনা হাসপাতাল থেকে কোনো ফোন এসেছে? না। সত্যি বলছিস তো? দেখেন কোন ফোন এসে কিনা। ফোন দে, ফোন। কি দিলাম? ছাগল। এই যান। আরে তুই তো ফোন বন্ধ করে রেখেছিস। মুই ফোন বন্ধ করে রাখছি মানে আপনি কি কইতে চান? ছাগল। কিছু কইলেন? আচ্ছা, তোমার সেক্রেটারিটা কি? ওকে নিয়ে তুমি চলো কি করে? প্লিজ ওকে বদলাও তো। আচ্ছা কি হয়েছে বলো। আমি সেই সকাল থেকে যতবার ফোন করছি তোমার সেক্রেটারি সেই একই কথা বলছে, রং নাম্বার, রং নাম্বার। শেষ পর্যন্ত মোবাইলটাও বন্ধ করে দিল। হ্যাঁ শোনো, ছেলেটার জ্ঞান ফিরেছে, তুমি এসে দেখে যেতে পারো। এই, আজ থেকে তুই কোনো ফোন রিসিভ করবি না, এই মোবাইলটাও তোর কাছে থাকবে না। হঠাৎ করে মোর বিরুদ্ধে এরকম কঠিন ডিসিশন লইলেন? একটা কথাও বলবি না। তুই কি মনে করেছিস সবার সাথে তুই মিথ্যে কথা বলবি? আচ্ছা তোর এই মিথ্যে বলার কারণটা কি? কেমনে বুঝাই, মুই যে আপনারে ভালোবাসি। এই কারণটা কি বল। সবাই আপনারে ফোনে বিরক্ত করবে দেখিয়া, আর আইস কইতে আসি আমনের কথা ভাববা। আমার কথা ভেবে মানে? আমনের ক্যারিয়ারের কথা ভাববা। আমনের ঘরে অনেক রাত পর্যন্ত লাইট জ্বলতে দেখছি, তার মানে ঘুমান নাই, আবার সকালে ওইটা হাসপাতালে যাইবেন, এটা মুই চাই নাই। তুই চাসনি মানে? হ্যাঁ চাই নাই, এই লিগে চাই নাই। বেশি টেনশন আপনার গেলাম নষ্ট হয়ে যাইবে, আর গেলাম নষ্ট হইলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা মুশকিল হইবে। টিকে না থাকলে ছবি হাতে থাকবে না, ছবি না থাকলে বেকার হয়ে যাইবেন, আর বেকার হইয়া গেলে টাহা আইবে না, আর টাহা না আইলে আল্লাহ রাস্তা কিছু দিয়া যান, দয়া করিয়া কিছু দিয়া যান। গাড়িওয়ালা ভাই, ভাই ভাই থামান, কিছু দেন। এই বেটা এখানে কি যা এখান থেকে, এমডিসির গেটে কি ভিক্ষা করা জায়গা? আপনার সমস্যাটা কি? এটা কি আপনার জায়গা? বেশি কথা বলে। ভিক্ষা দেবেন না, ঠিক আছে? সুপার দেখেন কা আবার কথা বল। আবার দেখেন দেই। এই এই হঠাৎ করে কোথায় হারিয়ে গেলি? না, তোর সামনে বাসতে আছে, আমনের লই এফডিসির গেটে ভিক্ষা করতে আসি। মানে? টাকা না থাকলে ভিক্ষা করিয়া খাওয়া লাগবে। ইডিয়েট, মারছে মামার দরদ বেশি। মানুষেরে ভালো বুদ্ধি দিতে নাই। কি বুঝলি? কিচ্ছু বুঝি নাই, তুই আইসো কা? বুঝলি, তোকে মামা ডেকে গেল। মামা, এখনো সময় আছে, লেভেলে লেভেলে আয়, আমার সিগন্যাল ক্লিয়ার। আরে মাইয়া, ওভার মারিয়া ব্যাপার ডাক ফলাই দেবো। এর কি হলো, এর কি হলো? ইয়া আল্লাহ, আমি জানি না আমার ছেলেটা কোথায় আছে, কি অবস্থায় আছে। তুমি সর্বশক্তিমান, অন্তর্যামী, তুমি সব জানো। আমার বুকের ধন যেখানেই থাকুক, তুমি তাকে ভালো রেখো, ভালো রেখো আল্লাহ, ভালো রেখো। আমিন। ময়না, ময়না, সব হয়েছে? জি ম্যাডাম। ম্যাডাম, এত ফল লইয়া কোথায় যাইবেন? শুটিং শেষে হাসপাতালে যাব। ম্যাডাম, মুইও কিন্তু আপনার লেগে 7-8 কেজি রক্ত জড়াইছিলাম, আপনি একটু কষ্ট পাইলেন না, আর ওই স্যারার লেগে ব্যাগ ভরিয়া ফল লই যাইতে আছেন। মোরে তো 2টা তেঁতুলও কিনে দিলেন না। ময়না, আর ফল আছে? আছে ম্যাডাম। ওগুলো নিয়ে চল। জি। কাছেই লই গেছে। মোর লেগে একটা আপেলও থুইয়া গেলেন না, আর মোরে কিছু কইয়াও গেলেন না। তোর মতো থার্ড ক্লাস সেক্রেটারির সাথে ম্যাডাম কথাও বলতে চায় না, তাও বুঝতে পারিস না? এই কথাবার্তা উস করিয়া কই। এখনো সময় আছে, লেভেলে লেভেলে আয়। মোর নামও কাবিলা। আপনি যদি ওই গুন্ডাটার প্রেমে হাবুডুবু খান, তাইলে মুইও আমনের মতো নাই করে ফোন বানাইয়া সারিয়া দিমু। This is for you. থ্যাংক ইউ।
আমার জন্য শুটিং এর পর আপনার বিশ্রাম নেওয়াটা বন্ধ হয়ে গেছে। ঋণটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? তাহলে দিন, ঋণ শোধ করে দিন। তাড়াতাড়ি ঋণ শোধ করলে সম্পর্কটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ঋণ যদি বেশি হয় শোধ করতেও সময় লাগবে। কথাতে আপনার সাথে পারবো না। সিনেমার নায়িকা তো, সারাদিন সংলাপ চলতেই থাকে। তার মানে আমি সবসময় সিনেমার সংলাপ বলি? এর মধ্যে আমার নিজের কথা বলতে একটাও নেই। আমি কিন্তু তোমাকে ছোট করার জন্য কথাটা বলিনি। সরি, তুমি বলে ফেললাম। আমাকে তুমি বলে অনেক বড় অন্যায় করে ফেলেছেন, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আমি শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত। প্রমিস? 100% প্রমিস। আজ এই মুহূর্ত থেকে আপনার শাস্তি হলো আপনি আমাকে তুমি বলবেন। তুমি বলার অধিকারটা আমি দিলাম। এটা কিন্তু আমার মনের কথা, আবার ভাববেন না সিনেমার সংলাপ। টেক কেয়ার, বাই। এই শহরে আমার কেউ নেই। আমি এই শহর ছেড়ে চলে যাব। থাকবো না এই শহরে, থাকবো না আমি এই শহরে। কি বললি তুই? কি বললি? এই শহরে তোর কেউ নেই? এত বড় একটা মিথ্যা কথা তুই বলতে পারলি? এই আমার মুখের দিকে তাকা, আমার মুখের দিকে তাকা, তাকা আমার মুখের দিকে। আমি তোকে ছোট ভাই মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম। আমি তোকে ছোট ভাই মনে করে তোর মার জন্য 1 লাখ টাকা দিয়েছিলাম। এই আমি তোকে ছোট ভাই মনে করে জেলখানা থেকে বের করে এনেছিলাম। রক্তের বাঁধন যখন নেই তখন তুই চলে যেতে পারিস, কিন্তু এই শহরে তোকে ভালোবাসার কেউ নেই, অপবাদ দিয়ে যাবি না। তাহলে আমি খুব কষ্ট পাবো, খুব। খাওয়া দাওয়া করে তোর রুমে গিয়ে রেস্ট নে, ঠিক আছে? যা। তাহলে তো মনে হয় ছেলেটা অনেক কষ্টই পেয়েছে। কিন্তু এছাড়া আমার কিছুই করার ছিল না আন্টি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওর মা বাংলাদেশে আসলেই আমাদের বিয়ে। আন্টি, ছেলেটা আমার জন্য গুলে খেয়েছে। আমি যা করেছি আমার কর্তব্য মনে করেই করেছি, আমার দায়িত্ববোধ থেকে করেছি। আমি শুধু ওকে আমার বন্ধু মনে করেছি। যখন বুঝতে পারলাম ও আমাকে ভালোবাসতে শুরু করেছে, আমি তখন সত্যটা প্রকাশ করে দিয়েছি। বলুন আন্টি, আমি কি অন্যায় কিছু করেছি? তুমি ঠিকই করেছো মা, ঠিক কাজটি করেছো। এই জন্য ছেলেটা কষ্ট পেলে তোমার তো কোনো দোষ নেই। তুমি তো ওকে ভালোবাসার কথা বলনি, না জেনে ভালোবাসলে কষ্ট পাবে, এটাই তো স্বাভাবিক। কি বলেছে অফিসার? কি বলেছে? ফাইলে সই করবে না? কেন করবে না? আমার অন্যায়টা কোথায়? লিগ্যাল ভাবে বেবি ফুড ইম্পোর্ট করেছি, লিগ্যাল কাগজপত্র আছে, আমার ফাইলে সই করবে না কেন? কি ঘুষ দিতে হবে 50 লাখ টাকা, নইলে ফাইলে সই করবে না? উল্টো মিডিয়ার সাংবাদিকদের বলে দেবে আমি নষ্ট বেবি ফুড আমদানি করেছি। ওই অফিসারের নাম কি? আমি জানতে চাই অফিসারের নাম কি? যে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। কি নাম? হায়াত মল্লিক। ঠিক আছে, হায়াত মল্লিককে বলে দাও আমার 10 কোটি টাকা লোকসান হলেও আমি 1 টাকাও ঘুষ দেব না। এই আসলাম শিকদার অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। স্টুপিড। দাঁড়িয়ে আছিস কেন? কাল রাতে তো বলে দিয়েছিস থাকবি না, শহর ছেড়ে চলে যাবি। যা। তুই মনে করিস না আমার ওই বিপদের সময় আমি তোর সাহায্য চাইব না? কখনো না। আরে যে যত বড় বড় কথাই বলুক না কেন, পিঠের চামড়া কখনো পেটে লাগে না, পর কখনো আপন হয় না। ভুল, আপনার কথা ভুল। বড় আপন হয়। আমি চলে যাবার জন্য বের হয়েছিলাম, চলেও যাব, তবে এই মুহূর্তে নয়। আপনার ধারণাটা মিথ্যে প্রমাণ করে যাব। আমি প্রমাণ করে যাব আমি স্বার্থপর, বেঈমান কোনোটাই না। ফাইলটা সই করানোর দায়িত্ব আমার। এই ছেলে, কে তুমি? পরিচয় জানার প্রয়োজন নেই, একটা ফাইলে সই করে দিন। কিসের ফাইল? আসলাম শিকদারের আমদানি করা বেবি ফুডের ফাইল। এই ফাইলে আপনার সই প্রয়োজন।
সই করে দিন। যাও। তোমাকে আসলাম শিকদার বলেনি কেন সই করছি না? বলেছে ওই বলা বলিতে কোনো কাজ হবে না। আমি বলছি এখন সই করে দিন। সাইন। যদি না করি? এই অনেক ভদ্র ব্যবহার করেছি, সই কর। স্যার, সই কর। তুমি কি অস্ত্র ধরে আমাকে সই করাতে চাও? সই কর। সই হয়ে গেছে। গুড। কি বাবা হসপিটালে? আমি এক্ষুনি আসছি। বাবা 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 কথা বলো বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো, বাবা। ডাক্তার, ডাক্তার, সিস্টার, ডাক্তার সোহেল কোথায়? শিশু ওয়ার্ডে। হায় আল্লাহ! সোহেল, সোহেল, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে, প্লিজ আমার সাথে চলো, আমার বাবাকে বাঁচাও। একজন ডাক্তার হিসাবে এখন এই অসহায় শিশুদের বাঁচানো আমার কর্তব্য। কিন্তু আমার বাবা। তোমার বাবাকে দেখার সময় এখন আমার নেই। তুমি একটা অমানুষ। অমানুষ আমি না, অমানুষ তোমার বাবা। যাও দেখে এসো গিয়ে। তোমার বাবার টাকার লোভে ঘুষ খেয়ে বিষাক্ত বেবি ফুড বাজারে বিক্রি করার অনুমতি দিয়ে এই অসহায় শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি বিশ্বাস করি না, আমার বাবা কোনোদিন এই কাজ করতে পারে না। তুমি বিশ্বাস না করলে কি হবে? সারা দেশের মানুষ তা বিশ্বাস করেছে, পত্রিকা হেডলাইন হয়েছে, মিডিয়াতে প্রচার হচ্ছে। তোমার বাবা একজন দুর্নীতিবাজ ঘুষখোর অফিসার। না, পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি তা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ম্যাডাম, আপনার বাবা সম্পর্কে কিছু জানতে চাই। হ্যাঁ, জি, আপনারা বিশ্বাস করুন, আমার বাবা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আমার বাবা একজন সৎ মানুষ। আমার বাবা টাকার লোভে এরকম অন্যায় কাজ করতে পারে না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। বাজারে বিক্রি করা মেয়াদ উত্তীর্ণ ভেজাল শিশু খাদ্য শিশুরা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। জানা গেছে বিএসটিআই এর ডাইরেক্টর হায়াত মল্লিক ঘুষ খেয়ে এসব ভেজাল শিশু খাদ্য বাজারে বিক্রি করার অনুমতি দিয়েছে। মহানগর হাসপাতাল থেকে আমাদের বিশেষ প্রতিনিধি এ ব্যাপারে হায়াত মল্লিকের মেয়ে চিত্রনায়িকা কবিতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা টাকার লোভে এরকম অন্যায় কাজ করতে পারে না। প্লিজ। সাবধানে।
আমি এখন কি করব? আগে যদি জানতাম তোমাদের পরিবার একটা জঘন্য পরিবার, তাহলে তোমার সাথে সোহেলের বিয়ে দেওয়া তো দূরে থাক, তোমাদের বাড়ির সামনে পা দিতাম না। এই আপনি কি বলছেন? মেয়েটার এত বড় একটা বিপদ, কোথায় পাশে এসে দাঁড়াবেন তা না করে মেয়েটাকে আরো কষ্ট দিচ্ছেন। আপা, আপনি যে দোষী কবিতাকে কথাগুলো বলছেন, আমি তো ভাইজানকে কাছে থেকে দেখেছি, ভাইজানের মতো সৎ মানুষই হয় না। আপনি দেখবেন ভাইজান নির্দোষ প্রমাণিত হবেন। এই বিশ্বাস নিয়েই থাকুন, আমার যা জানার জানা হয়ে গেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কবিতার সাথে সোহেলের বিয়ে হবে না। তাই কবিতার আঙুল থেকে সোহেলের পরিয়ে দিয়ে আংটি ফিরিয়ে নিতে এসেছি। এতটা নিষ্ঠুর হবেন না, আপনিও তো একজন মা। একবার নিজের মেয়ে মনে করে কবিতা আমার মুখের দিকে তাকিয়ে দেখুন। অসহায় একটা মুখ, কষ্টের পানিতে চোখ দুটো ভরে গেছে। এই মুহূর্তে আপনারা মুখ ফিরিয়ে নেবেন না। আমি তো কবিতার রক্তের কেউ না, মা মনে করে আমাকে আশ্রয় দিয়েছে। সেই অধিকারের দাবিতে আপনার কাছে আমি আঁচল পেতে কবিতার সুর ভিক্ষা চাইছি, সুর ভিক্ষা চাইছি। নাটক, সব নাটক। এই সব নাটক করে আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না। কবিতা, আংটি খুলে দাও। তোমাদের সামনে দাঁড়িয়ে থেকে তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই। সোহেল, তোমার মায়ের সিদ্ধান্ত কি তোমার সিদ্ধান্ত? মায়ের অবাধ্য আমি কোনোদিন ছিলাম না, মায়ের কথাই আমার কথা। না বাবা না, তুমি তোমার মার সিদ্ধান্ত মেনে নিও না। তুমি তো কবিতা আমাকে কাছ থেকে দেখেছো, চিনেছো। কবিতা আমার স্বপ্নটাকে মিথ্যে করে দিও না। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বাবা। সোহেল, আংটি খুলে দাও। কি হলো কবিতা, আংটি দিচ্ছ না কেন? কাঁদিস না মা, কাঁদিস না। যার জন্য তোর জীবনে এত বড় ক্ষতি হলো, আল্লাহ তার বিচার করবেন, বিচার করবেন। তুই ধাক্কা দিলি কেন? তুই জানোস না ওই ঘুষখোর অফিসারের জন্য কত শিশু মারা গেছে? কবিতা, কবিতা, দাঁড়া, আজ তোর সঙ্গে এমন একটা সময় দেখা হলো
ইচ্ছে থাকা সত্ত্বেও তোকে আমি বুকে টেনে নিতে পারছি না বাবা। মা, তুই আমাকে হাসপাতালে রেখে চলে যাওয়ার পর এই মেয়েটা আমার চিকিৎসার টাকা দিয়েছে, সেবা যত্ন করেছে, মায়ের সম্মান দিয়ে বাড়িতে এনেছে। মেয়েটার কাছে আমি অনেক ঋণী হয়ে গেছি, অনেক ঋণী হয়ে গেছি বাবা। তাই তোর প্রথম দায়িত্ব হলো মাকে ঋণ মুক্ত করা। মারুফ, একটা গুন্ডা কবিতার বাবার কপালে পিস্তল ঠেকিয়ে ভেজাল গুঁড়ো দুধের ফাইলে সই করাতে বাধ্য করেছে, যার জন্য অনেক শিশু মারা গেছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। আর সেই অপরাধে কবিতার নির্দোষ বাবা গ্রেফতার হয়েছে। জানি না ওই গুন্ডার জন্য ওর মায়ের কতটা ঘৃণা আছে। ওই গুন্ডা যদি তুই হতিস তাহলে হয়তো আমি তোকে গলা টিপে মেরে ফেলতাম। যে কুলাঙ্গারের জন্য শত শত মায়ের কোল খালি হয়েছে, যে কুলাঙ্গারের জন্য নিষ্পাপ একজন মানুষের ঘৃণা নিয়ে আজ জেলখানায়, যে কুলাঙ্গারের জন্য এতগুলো শিশু পৃথিবীকে ভালো করে দেখার আগে বিদায় নিল, যে কুলাঙ্গারের জন্য আজ ওর বিয়ে ভেঙে গেল, আমি সেই কুলাঙ্গারের ফাঁসি দেখতে চাই বাবা, ফাঁসি দেখতে চাই। তাই আমি তোকে আমার দুধের কসম দিয়ে বলছি, তুই সেই দিন আমার সামনে আসবি যেদিন তুই কবিতার বাবাকে নির্দোষ প্রমাণ করে ওই কুলাঙ্গারকে শাস্তি দিতে পারবি। যা। আপনার কি হয়েছে? বল আসলাম শিকদার কোথায়? বল আসলাম শিকদার কোথায়? বলছি খুব কিছু। Your phone. হ্যালো, কি মারুফ সব জেনে গেছে? ডোন্ট ওয়ারি, আমার একটা টেলিফোনে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে। আমি আমার মাকে হারিয়েছি। আমি চাই না তোর কারণে আমার মতো আর কোনো সন্তান তার মাকে হারাক।
আমার কথা ভাবি না, আমি তো বুঝে গেছি আমার শাস্তি হবেই। তবে তোর কথা শুনে এইটুকু শান্তি পেলাম, আমাদের এই বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো একজনকে খুঁজে পেয়েছিস। বাবা, তুমি তো আপোষ করার মানুষ না, তাহলে অন্যায়ের সাথে আপোষ করে কেন তুমি সই করলে? কেন করেছি জানিস? শুধু তোর বুকের দিকে তাকিয়ে আমি মরে গেলে তুই এরকম হয়ে যাবি, না হলে আমার জীবন চলে গেলেও আমি সই করতাম না। বাবা, তুমি ভরসা রাখতে পারো, মারুফ তোমাকে নির্দোষ প্রমাণ করবেই। কবিতা, ছেলেটাকে নিয়ে এলি না কেন? আমাকে নির্দোষ প্রমাণ করতে পারুক আর না পারুক, ও কথা দিয়েছে, এই জন্য ওকে দোয়া করে দিতাম। তুমি ইচ্ছা করলে ছেলেটা ছবি দেখতে পারো, দেখো। তুই এই ছেলের কথা বলেছিস? ও আমাকে নির্দোষ প্রমাণ করবে? ও তো সেই ছেলে যে আমাকে ফাইল সই করতে বাধ্য করেছিল। ওই তো আমাকে অপরাধী সাজিয়েছে, ওর জন্য আজ আমি এখানে। ওর জন্য তোর বিয়েটা ভেঙে গেল, আমাদের সাজানো সংসারে ঝড় উঠলো, ঝড়। ও তোকে মিথ্যে বলেছে, ওকে তুই বিশ্বাস করিস না? ওকে তুই বিশ্বাস করিস না? ও তোকে মিথ্যে বলেছে। কবিতা, তুমি? তুমি আমার নাম ধরে ডাকবে না। আমার বাবাকে জেল খাটাচ্ছ, আর এখন আমাকে খুন করবে, এটাই তোমার জন্য স্বাভাবিক? তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু মনে করেছিলাম, এখন জানলাম তুমি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তোমার মতো বেঈমান আমি জীবনেও দেখিনি। তুমি একটা মুখোশধারী শয়তান। তোমার জন্য আমি কি না করেছি, এই কি তার প্রতিদান? তুমি আমার এত বড় ক্ষতি করে আবার আমার মন জয় করার জন্য আমার সাথে অভিনয় করতে গিয়েছিলে, তাই না? তোমার মতো বিশ্বাসঘাতককে আমি ঘৃণা করি, ঘৃণা করি। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? আমার সবকিছু অন্ধকার লাগছে। ম্যাডাম, কি হয়েছে? দেখতে পাচ্ছি না। ডাক্তার, ম্যাডাম, ডাক্তার, আমার কবিতা কি হয়েছে? তোমার এমন হলো কি করে? সব তোমার ছেলের জন্য, সব তোমার ছেলের জন্য। তোমার ছেলের জন্য আজ আমার বাবা অপরাধী। কবিতা, তুমি এসব কি বলছো? মারুফের জন্য ভাইজান অপরাধী? হ্যাঁ, তোমার মারুফের জন্য। তোমার মারুফই তোমার সেই কুলাঙ্গার সন্তান যে আমার বাবাকে পিস্তল ঠেকিয়ে ফাইলে সই করতে বাধ্য করেছিল। তোমার মারুফই তোমার সেই কুলাঙ্গার সন্তান যে আমাদের সাজানো ছোট্ট সংসারটাকে কাঠের ঘরের মতো ভেঙে চুরমার করে দিয়েছে। তুমি মানুষ জন্ম দাওনি, জন্ম দিয়েছো একটা অমানুষ। বলো মা, আরো বলো। মা সন্তান জন্ম দেয় সন্তানকে নিয়ে অহংকার করার জন্য। আমি আজ জানলাম
আমি সন্তান জন্ম দিয়েছি ঘৃণা পাবার জন্যে। আজ মনে হচ্ছে মারুফকে আমি জন্মের পর গলা টিপে মেরে ফেললাম না কেন। কাবিলা, তুই আমার চোখের আলো ফিরিয়ে দেবার জন্য জমি বিক্রি করে টাকা এনেছিস, অথচ আমি তোর সাথে কত দুর্ব্যবহার করেছি, কত অবহেলা করেছি। ম্যাডাম, এই কথাগুলো এখন কোনের দরকার নাই। আসলে এটাই হয় কাবিলা, তোর জন্য আমি কিছুই করিনি, অথচ আমার বিপদে পাশে এসে দাঁড়িয়েছিস। যাদের জন্য এত কিছু করলাম, ওরা সবাই আমার ভালোবাসার সাথে, আমার বিশ্বাসের সাথে বেঈমানি করেছে, বেঈমানি করেছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার চোখ ভালো হইয়া যাইবে, আর চাচা যেন আদালতে নির্দোষ প্রমাণিত হইবেই। আল্লাহর কাছে তাই বল কাবিলা, বাবা যেন নির্দোষ প্রমাণিত হয়, নির্দোষ প্রমাণিত হয়। মাননীয় আদালত, কাঠগড়ায় দাঁড়ানো হায়াত মল্লিক একজন জঘন্য খুনি আসামি। এই হায়াত মল্লিক কম করে হলেও সরকারি হিসাবে 25 জন শিশুর হত্যাকারী। ইতিমধ্যে সমাজের বুকে বিভিন্ন মিডিয়া সাংবাদিকদের কাছে অপরাধী হিসাবে চিহ্নিত হয়েছে। অবজেকশন মাননীয় আদালত, মিডিয়ার সাংবাদিক আমার মক্কেলকে খুনি হিসেবে চিহ্নিত করলেই আমি মনে করি না আমার মক্কেল খুনি। কারণ যতক্ষণ পর্যন্ত মাননীয় আদালত অপরাধী হিসেবে শাস্তি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার প্রতিপক্ষ বন্ধু কেন কেউ আমার মক্কেলকে সরাসরি খুনি হিসেবে চিহ্নিত করতে পারেন না। মাননীয় আদালত, আমার বিপক্ষ বন্ধু জানি না কোন এভিডেন্সের উপর নির্ভর করে আসামি হায়াত মল্লিককে নির্দোষ প্রমাণ করতে চান। আমি শুধু বলতে চাই মাননীয় আদালত, যে সাক্ষ্যের উপর ভিত্তি করে মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত বেবি ফুড শিশুর খাদ্য হিসাবে বাজারে বিক্রি করার অনুমোদন পেয়েছিল, ওই সাক্ষ্যটা আর কারো নয়, এই কাঠগড়ায় দাঁড়ানো হায়াত মল্লিকের। আমার প্রতিপক্ষ বন্ধু কি পারবেন ওই স্বাক্ষর হায়াত মল্লিকের স্বাক্ষর নয় বলে প্রমাণ করতে? সত্যকে অস্বীকার করার ইচ্ছে আমারও নেই, তবে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে মিস্টার হায়াত মল্লিক সই করেছেন সেটাই মাননীয় আদালতের বিবেচ্য বিষয়। মাননীয় আদালত, এই স্বীকারোক্তি প্রমাণ করে হায়াত মল্লিক একজন খুনি, তাই আমি হায়াত মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে করে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্যতম অপরাধ করার সাহস না পায়। এরপরও বলবো আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আর এই নির্দোষ দাবি করার কারণ একটাই, আমার মক্কেল যে সই করেছেন তা সত্য, কিন্তু টাকার নামে সই করেছেন এমন কোন প্রমাণ মাননীয় আদালতের কাছে আমার বিজ্ঞ বন্ধু উপস্থিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। জীবনকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে শাস্তি দেওয়া মাননীয় আদালতের ন্যায় বিচার। জীবনকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমিও আমার প্রতিপক্ষ বন্ধুর সাথে একমত হয়ে শাস্তি দাবি করছি। মাননীয় আদালত, আমি আইনের মারপ্যাচ কিছুই বুঝি না, তারপরও আমি কিছু বলতে চাই। আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। মাননীয় আদালত, ওই মানুষটা অপরাধী নয়, সত্যিকারের অপরাধী আমার সন্তান। মাননীয় আদালত, আমার সন্তানের মানুষটার কপালে পিস্তল ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে ফাইলে সই করতে বাধ্য করেছিল। তাই আমি বলতে চাই, অপরাধ করলে আমার কুসন্তানই করেছে। একজন মায়ের কাছে সন্তানের চাইতে প্রিয় আর কিছু হয় না, কারণ মাকে সন্তান পেটে ধরা থেকে শুরু করে পৃথিবীর মুখ দেখানো পর্যন্ত অনেক কষ্ট করতে হয়। মাননীয় আদালত, পৃথিবীর সব মাই ওই কষ্ট সহ্য করে একটা সুসন্তান জন্ম দিতে চায়, কিন্তু কিন্তু আমি তা পারিনি। আমি আমার পেটে কুলাঙ্গার সন্তানকে ধরেছিলাম, আমি কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছিলাম। মাননীয় আদালত, আমার এই কুলাঙ্গার সন্তানের জন্য অনেক মায়ের কোল খালি হয়েছে। আমি ওর শাস্তি দাবি করছি, শাস্তি দাবি করছি, শাস্তি দাবি করছি। মাননীয় আদালত, আমার ওই কুলাঙ্গার সন্তানের জন্য
একজন নিষ্পাপ মানুষ আসামি হয়ে ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। মাননীয় আদালত, আমি হাত জোড় করে বলছি, আমার ওই কুলাঙ্গার সন্তানকে গ্রেফতার করুন, এই আদালতে বিচার করে ফাঁসি দিন। ওর শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। আর যদি তা না পারেন, তাহলে আমার কুলাঙ্গার সন্তানের বদলে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। আগামীকাল এই মামলার রায় ঘোষণা করা হবে। বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে যেতে হবে। এই আসলাম শিকদার, আসলাম শিকদার, তোর মুখোশ আমার কাছে খুলে গেছে। তোকে আমি আদালতে নিয়ে প্রমাণ করে দেব তুই আসল অপরাধী। এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার নাম উচ্চারণ করছিস? আরে আমাকে আদালতে নেওয়া তো দূরের কথা, তুই এইখান থেকে এক পা সরাতে পারবি কিনা সেটা চেষ্টা কর। দেখ দেখ, একদিন যারা তোর শত্রু ছিল তারা সবাই আমার লোক।
মল্লিকের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় অত্র আদালত হায়াত মল্লিককে দোষী সাব্যস্ত করে। না মাননীয় আদালত, না, এই মামলার সত্যিকারের আসামি ওই নিষ্পাপ মানুষটি নয়, আমরা দুজন। আমি নিজে অপরাধ স্বীকার করে আদালতের সামনে কিছু বলতে চাই। যা বলতে হয় কাঠগড়ায় এসে বলুন। মাননীয় আদালত, এই হলো আসলাম শিকদার, শিকদার গ্রুপের চেয়ারম্যান। এই আসলাম শিকদারই বিদেশ থেকে বিষাক্ত বেবি ফুড আমদানি করেছিল, আর আমি হায়াত মল্লিককে মৃত্যুর ভয় দেখিয়ে বেবি ফুডগুলো বাজারে বিক্রি করার অনুমতি দেওয়ার জন্য ফাইলে সই করতে বাধ্য করেছিলাম। মাননীয় আদালত, আমার এই অপরাধ করার জন্য এই আসলাম শিকদারই দায়ী। আমি গরিব মায়ের সন্তান, মায়ের প্রতি আমার অনেক বেশি দুর্বলতার সুযোগকেই ব্যবহার করেছিল এই আসলাম শিকদার। আমি অপরাধ করতে চাইনি, আমি অপরাধী হতে চাইনি। কেন এই অপরাধটা করলাম মাননীয় আদালত, আমি সেই কাহিনীটাই শোনাতে চাই। মাননীয় আদালত, আমি সেই মমতাময়ী মায়ের কুলাঙ্গার সন্তান, যে সন্তানের জন্য আমার মায়ের বুকে আমার জন্য একটু ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা, ঘৃণা। এই জন্য দায়ী এই আসলাম শিকদার। মাননীয় আদালত, এই আসলাম শিকদারের জন্যই আমি আমার মায়ের চোখে একটা কুসন্তানে পরিণত হয়েছি। মাননীয় আদালত, আমি সেই মমতাময়ী মায়ের কুসন্তান, যে সন্তানের বিরুদ্ধে আমার গর্ভধারিণী মা আপনার কাছে ফাঁসি দাবি করেছে। এজন্য দায়ী এই আসলাম শিকদার। মাননীয় আদালত, আমি নিজেই আমার সমস্ত অপরাধ স্বীকার করে নিচ্ছি। আমার শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। মাননীয় আদালত, আমাকে জেল, ফাঁসি যা হয় দিন, আমি মেনে নেব। আমার শুধু একটাই প্রার্থনা, এই আসলাম শিকদারকে এমন কঠিন শাস্তি দিন যেন আসলাম শিকদার আর কোন মায়ের সন্তানকে তার মায়ের কাছে কুসন্তান বানিয়ে দিতে না পারে। মা, মাগো, তুমি শুনেছো মা? তোমার সন্তান তার অপরাধ স্বীকার করে মাননীয় আদালতের কাছে শাস্তি দাবি করেছে। তোমার কথাই আজ সত্য হোক মা, কারণ তুমি যে আমার মা, আমার অহংকার। আসলাম শিকদার, আপনার কিছু বলার আছে? আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ, বাদীপক্ষের প্রদত্ত সাক্ষী প্রমাণাদি ও পারিপার্শ্বিক সকল অবস্থা বিবেচনায় নিয়ে আসামি আসলাম শিকদারকে দোষী সাব্যস্ত করে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে আসামি আসলাম শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। অপর আসামি মারুফ নিজের দোষ স্বীকার করায় দণ্ডবিধি আইনে দোষী সাব্যস্ত করে 2 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আসামি হায়াত মল্লিককে নির্দোষ সাব্যস্ত করে মামলার দায় হইতে বেকসুর খালাস দেওয়া হইল। মারুফ, মারুফ, আমাকে তো মাফ করে দে বাবা। মা, তুমি কি বলছো? তুমি খুশি হয়েছো মা? আমি কিন্তু তোমার কথা রেখেছি, আসল অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। তুমি বিশ্বাস করো মা, আমি জেনে শুনে কোনো অন্যায় করিনি। আমি তোমার কুলাঙ্গার সন্তান নই। আমি তোমাকে কোনোদিন অসম্মান করতে পারি না, কারণ তুমি যে আমার মা, আমার অহংকার। এবার ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করুন, চেষ্টা করুন। হ্যাঁ, এই তো, হ্যাঁ, চেষ্টা করুন।
দেখতে পাচ্ছেন? বাবা, বাবা, আমি দেখতে পাচ্ছি বাবা, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। কাবিলার কথা সত্যি হলো বাবা, কাবিলা তোমাকেও নির্দোষ প্রমাণ করেছে বাবা। সবই আল্লাহর ইচ্ছা মা, সব আল্লাহর ইচ্ছা। মুই কিচ্ছু করি নাই ম্যাডাম, মুই আপনার মিথ্যা কইছিলাম। কারণ মিথ্যা না কইলে আপনি প্রশ্নের পর প্রশ্ন করতেন, জানতে চাইতেন মানুষটা কেডা। কাবিলা, আমি জানতে চাই কে সে? মানুষটা একজনই, আমাকেও মুক্ত করেছে, তোর চোখের আলো ফিরিয়ে দিয়েছে। চল দেখবি তাকে। মা, সবাই জন মিলে গেছে, ওদিকে চলো। চলো, লেভেলে লেভেলই থাকবে। হ্যাঁ।